আমরা আজকের ক্লাসে একটা ব্যালেন্স শিখব, সমতা বিধান জারণ সংখ্যার সাহায্যে। প্রধানত আমরা যখন কোনো সমীকরণ ব্যালেন্স করি, সেটা যে প্রসেসেই হোক, ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা কি দেখি যে একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যত সংখ্যক পরমাণু আছে, রাইট হ্যান্ড সাইডেও ঠিক তত সংখ্যক পরমাণুই থাকবে। এটা হচ্ছে মূল এইম। তো সেই ব্যালেন্স করতে গিয়ে আমাদের ক্লাস 8-এ 9-এ বা 10-এ সবথেকে ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়ায় যখন বড় বড় ইকুয়েশনগুলো কোনো প্রশ্নের সঙ্গে উত্তর হিসাবে লেখার পরে ব্যালেন্স করতে পারি না। তো তখন আমরা যে পদ্ধতিতে ব্যালেন্স করেছিলাম সেটাকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল মেথড। মানে বলা হয়েছিল বা শেখানো হয়েছিল যে প্রথমে অক্সিজেনগুলোকে সমান করো, তারপরে অক্সিজেনের উপর ভিত্তি করে বাকিগুলো সমান করো, 1 2 3 4 করে দুদিকে বসিয়ে যাও, যখন মিলবে মিলবে। এটাই হচ্ছে মূল ধারণা ছিল আমাদের। কিন্তু এখন আমরা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কোনো সমীকরণকে ব্যালেন্স করব, এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে সবথেকে প্রথম ব্যালেন্সিং শিখতে হবে, কারণ ব্যালেন্সিং না শিখলে আমরা একটা সমীকরণকে ব্যাখ্যা করতে পারি না। এই জন্যে যত রকম পদ্ধতিতে ব্যালেন্স হয় তার মধ্যে আমরা আজকে শিখব জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স কী করে অক্সিডেশন নাম্বারের মাধ্যমে কোনো একটা ইকুয়েশনকে ব্যালেন্স করতে পারি। আমরা আমাদের প্রিভিয়াস কিছু ভিডিওতে বিভিন্ন পদার্থের জারণ সংখ্যা, মৌলের জারণ সংখ্যা বের করার পদ্ধতি, বিভিন্ন রকম জারণ সংখ্যা, সেগুলো সব জেনেছি। আজকে সেই জারণ সংখ্যাগুলোর একটা অ্যাপ্লিকেশন দেখব, ব্যবহার। তো তার জন্য আমাদের প্রথম জানতে হবে কোন জাতীয় সমীকরণগুলোকে আমরা এই পদ্ধতির মাধ্যমে ব্যালেন্স করতে পারি। সব সমীকরণকে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ব্যালেন্স করা সম্ভব হয় না সবসময়। মনে রাখতে হবে যে সমস্ত সমীকরণ বা যে সমস্ত বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, ফর এক্সাম্পল কপার অক্সাইড প্লাস অ্যামোনিয়া ইকুয়াল টু হয় কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল। এখানে কপার অক্সাইড বিজারিত হচ্ছে, অ্যামোনিয়া জারিত হচ্ছে, এই জন্য এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। এবং এই জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা এই জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান বা ব্যালেন্স করতে পারবো। ব্যালেন্স করতে গিয়ে প্রথম আমরা জানব যে কখন জারণ হয় কখন বিজারণ হয়। যে কোনো জারণ বিজারণ বিক্রিয়াতে জারণ যেরকম হবে তার সঙ্গেই বিজারণও হতে হবে। শুধুমাত্র একটা বিক্রিয়ায় জারণ বা একটা বিক্রিয়ায় বিজারণ হয় না। একটা বিক্রিয়ার মাধ্যমে যদি একটি পদার্থ জারিত করে কাউকে, সে নিজে বিজারিত হয়। সুতরাং যদি কোনো জারণ বিজারণ বিক্রিয়া দেওয়া হয়, তো সেই জারণ বিজারণ বিক্রিয়াতে একটি পদার্থ দেখব জারিত হচ্ছে, যেমন এখানে NH3 অক্সিডাইজড হয়েছে, এবং অপর পদার্থটি রিডিউসড হচ্ছে, মানে বিজারিত হচ্ছে। জারণ বিজারণ একসাথে পাওয়া গেল। তো এই জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান করতে পারি। কী প্রসেসে করি? আমাদের প্রথমে বিক্রিয়ার মধ্যে খুঁজতে হবে কে জারিত হলো, কে বিজারিত হলো। বেটার সেড, কোন মৌল জারিত হলো এবং কোন মৌল বিজারিত হলো, ফার্স্ট খুঁজতে হবে। তো আমরা দেখছি যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তার মানে জারণ, জারণ সংখ্যা যদি হ্রাস পায় তার মানে বিজারণ। এখানে কপার অক্সাইডের মধ্যে কপারের জারণ সংখ্যা +2, এখানে কপার মৌল হিসেবে আছে, জারণ সংখ্যা 0। তাহলে কপারের জারণ সংখ্যা কপার অক্সাইড থেকে কপার উৎপন্ন করার সময় কমেছে, অর্থাৎ এটা বিজারণ হয়েছে। অন্যদিকে অ্যামোনিয়া, NH3-এর মধ্যে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, পিওর নাইট্রোজেন এলিমেন্ট, জারণ সংখ্যা 0, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার জন্য অক্সিডেশন হয়েছে, জারিত হয়েছে। তাহলে ফার্স্ট আমাকে ব্যালেন্স করতে গেলে খুঁজতে হবে কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে। তো এই বিক্রিয়া দেখছি আমি কপার জারিত হচ্ছে, কপার বিজারিত হচ্ছে এবং নাইট্রোজেন জারিত হচ্ছে। যখন অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন তৈরি হলো, জারিত হলো একটা মৌল, সেটা হচ্ছে নাইট্রোজেন। হাইড্রোজেনের কিন্তু অক্সিডেশন নাম্বার এখানে চেঞ্জ হয়নি, +1 ছিল, +1ই আছে, তার মানে হাইড্রোজেন জারানো হয়নি, বিজারিত হয়নি। নাইট্রোজেন জারিত হয়েছে এবং কপার বিজারিত হয়েছে। তো এই বিক্রিয়াতে কপার বিজারিত হলো, নাইট্রোজেন জারিত হলো। এরকমভাবে বিভিন্ন বিক্রিয়ার মধ্যে আমরা জারণ বিজারণ খুঁজে নিতে পারি। সে জারণ বিজারণ খুঁজে সেই বিক্রিয়াটাকে ব্যালেন্স করব কী করে? আমরা কপারের আরেকটা একটু অন্য ধরনের বা একটু টাফ রিয়াকশান নিয়ে নিই। Cu + HNO3 এখান থেকে তৈরি হচ্ছে। আমরা জানি যে কপার আর নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন রকম বিক্রিয়া আছে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। তাই সেরকমই একটা বিক্রিয়া আমরা নিয়ে নিলাম, CuNO3 2 প্লাস NO প্লাস H2O, এই বিক্রিয়াটা নেওয়া যায়। এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ মৌল হিসেবে আছে। HNO3-তে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5,
বের করলেই পাওয়া যাবে। এই যৌগে যেহেতু কপার নাইট্রেটে কপারের এখানে 2 আছে, যোজ্যতা 2, তাহলে কপারের এখানে জারণ সংখ্যা হবে +2। অন্যদিকে নাইট্রিক অক্সাইডে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, অক্সিজেন -2 হলে নাইট্রোজেনের জারণ সংখ্যা +2। আমরা পেয়ে গেলাম কোন মৌল জারিত হয়েছে এবং কোন মৌল বিজারিত হয়েছে। এখানে কপার জারিত হয়েছে এবং নাইট্রোজেন বিজারিত হয়েছে, পেয়ে গেলাম। নেক্সট বের করার প্রসিডিওরটা হচ্ছে তাদের জারণ সংখ্যার কী পরিমাণ পরিবর্তন হয়েছে। যেমন কপারের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে +2 থেকে 0, তার মানে 2 পরিবর্তন হলো। নাইট্রোজেনের জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে? +5 থেকে +2, +2 মাইনাস +5 মানে -3, মানে 3 পরিবর্তন হয়েছে। তাহলে নেক্সট স্টেপে বের করলাম কি, যে মৌলটি জারিত হলো তার জারণ সংখ্যার কত পরিবর্তন ঘটলো, যে মৌলটি বিজারিত হলো তার জারণ সংখ্যার কত পরিবর্তন ঘটলো, 2 আর 3। এরপরে এদের জারণ সংখ্যার পরিবর্তনের অনুপাত বের করতে হবে, Cu:(n = 2:3। অনুপাত বেরিয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে যে এদের যখন জারণ সংখ্যার অনুপাত বের করব, সেই অনুপাত অনুযায়ী আমরা ব্যালেন্স ব্যবহার করব। কিভাবে? কপার জারিত হয়েছে বা কপারের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 2, এবং তার জারণ সংখ্যার পরিবর্তনের জন্য দায়ী হলো নাইট্রোজেন। তার জন্যে কপারের পরিবর্তনটা নাইট্রোজেন যে যৌগে আছে তার সামনে বসবে, এবং নাইট্রোজেনের ক্ষেত্রেও তাই, নাইট্রোজেনের পরিবর্তনটা কপার যে যৌগে আছে বা মৌলে আছে তার সামনে বসবে। তার মানে আমাদের জারণ সংখ্যার পরিবর্তন ব্যবহার করে সমীকরণটা দাঁড়াচ্ছে নাইট্রোজেনের পরিবর্তন 3, তাই কপারের সামনে নাইট্রোজেন, 3 মানে 3Cu, আর কপারের পরিবর্তন 2, তাহলে HNO3 সামনে 2 HNO3। এখনও কিন্তু ব্যালেন্স হয়নি। এই অবস্থায় বিক্রিয়াটা এলো। এবার এই অবস্থায় বিক্রিয়া আসার পরে আমাদের দেখতে হবে যে এই পরিবর্তনটা যে হয়েছে সেই পরিবর্তনটা ব্যালেন্স করার জন্যে কতটা হেল্প করছে। এরপর আমাদের ব্যবহার করতে হবে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, মানে ওই 1 2 3 4 বসিয়ে। কিন্তু সুবিধে হচ্ছে, প্রশ্ন হতে পারে তো যে তাহলে আগের থেকে পার্থক্যটা কী? সুবিধে হলো আমরা যেখানে দুটো সংখ্যা পেয়েছি, পরবর্তী ক্ষেত্রে যখন এটাকে ব্যালেন্স করবো এবার, তখন এই সংখ্যাগুলোকে পরিবর্তন করতে হলে এদের গুণিতক দ্বারাই পরিবর্তন করতে হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা পরিবর্তন করা চলবে না। যেমন 3-এর জায়গাতে 6 9 উই ক্যান রাইট, বাট 3-এর জায়গাতে 4 5 2 লেখা যাবে না, কারণ তারা 3-এর গুণিতক বা উপগুণিতক নয়। 2-এর ক্ষেত্রেও তাই জোড় সংখ্যাগুলো ব্যবহার করতে পারি, বাকিগুলো ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা ছোটো হয়ে গেল, কোন জাতীয় সংখ্যা এখানে ইউজ করতে হবে সেটাও বুঝতে পারলাম। তবে ব্যালেন্স করা যাক এটাকে। 3টে কপার আছে, তাহলে 3টে কপার পরমাণু সবটাই গেছে কপার নাইট্রেটের মধ্যে বিক্রিয়া অনুযায়ী। বিক্রিয়ার বেসিক আইডিয়া অনুযায়ী 3টে কপার পরমাণু যদি কপার নাইট্রেটের মধ্যে যায়, তাহলে এখানেও 3টে কপার থাকাই দরকার, কারণ আর কোনো জায়গায় নাইট্রোজেন যায়নি। তাহলে এখানে 3 বসিয়ে দেওয়া হলো, এই জন্য এখানে 3 বসালাম। সবসময় ব্যালেন্স করার জন্য আমি বলি যে কারণটা, আমি যে একটা সংখ্যা বসাবো তার কারণটা খুঁজতে হবে। যেমন এখানে 3টে কপার হলো, তার কারণটা এখানে 3 বসালাম, তার কারণেই যে 3টে কপার এখানেই যাবে, কারণ কপারের আর কোনো যৌগ নেই, বসিয়ে দেওয়া হলো। কপারের ব্যালেন্স কমপ্লিট। নেক্সট নাইট্রোজেন, যার পরিবর্তন ঘটেছিল। এখানে নাইট্রোজেন 2টো পরমাণু, এদিকে কটা পরমাণু দেখা যায়। এখানে নাইট্রোজেনের পরমাণু হচ্ছে 6টা এবং একটা 7টা, 3 2 3 দুগুণে 6, 6টা নাইট্রোজেন, এখানে একটা 7টা নাইট্রোজেন। তাহলে এখানে 2-এর জায়গাতে আমাকে 7 বসাতে হচ্ছে, তবে নাইট্রোজেন মিলবে, কিন্তু 7 সম্ভব নয়। তাহলে কত বসাবো? যদি 6 বসাই তাহলে নাইট্রোজেন কম হবে, এখান থেকে কমাতে হবে। কিন্তু ব্যালেন্স করার সময় আমরা কমাতে পারি না, আমাদের বাড়াতে হয়। তাই 2-এর জায়গাতে 2-এর একটা গুণিতক 7-এর কাছাকাছি 8, তাই 2-এর পরিবর্তে এখানে 8 বসানো হলো। কারণটা বোঝা গেল যে এদিকে মোট 7টা নাইট্রোজেন পরমাণু, সেটাকে ব্যালেন্স করতে গেলে এখানে 7 লিখতে হবে, কিন্তু 7 লেখা সম্ভব নয় বলে আমরা 7-এর পরবর্তী জোড় সংখ্যা, কারণ 2-এর গুণিতক করতে হবে, আগে থেকে 2 বসেছিল, তার জন্য 8 নিলাম। নাইট্রোজেন 8টা হয়ে গেল। তাহলে এদিকে নাইট্রোজেন বাড়াতে পারি আমরা। বাড়াতে গেলে যদি আমি এইখানে বাড়িয়ে দিই তাহলে অনেক বেড়ে যাবে। যদি আমি 3-এর জায়গাতে 4ও বসাই তাহলে কিন্তু নাইট্রোজেন 8 হয়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। তার জন্য আমরা এইখানে নাইট্রোজেন বৃদ্ধি করলাম, এখানে নাইট্রোজেনটা আরও একটা বাড়িয়ে দিলাম, 2 লিখলাম। তাহলে 8টা নাইট্রোজেন হয়ে গেল, নাইট্রোজেন ব্যালেন্স কমপ্লিট। এবার বাকিদের ব্যালেন্স দেখা যাক। হাইড্রোজেন 8টা, সম্পূর্ণ হাইড্রোজেনটা গেছে জলের মধ্যে, তাই জলেই ব্যালেন্স করতে গেলে এখানে 4 লিখতে হবে, তবে
হাইড্রোজেন ব্যালেন্স হবে। হাইড্রোজেন ব্যালেন্স করার পর কিন্তু দেখব অটোমেটিক্যালি অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এখানে 24টা, এদিকে 18টা মোট অক্সিজেন, এখানে 2টো 20টা অক্সিজেন, এখানে 4টে 24টা অক্সিজেন, অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেল। এটা হচ্ছে ব্যালেন্সিং প্রসিডিওর বাই রেডক্স রিয়াকশন, বাই রেডক্স মেথড বলতে পারি। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। এবার কপারের এই এক্সাম্পলগুলো বাদ দিয়ে যদি আমরা কপারের একটা সাধারণ বিক্রিয়ার এক্সাম্পল নিই, Cu প্লাস HNO3, সেখান থেকে CuO প্লাস N2 প্লাস H2O। আমরা জানি যে যদি HNO3কে আমরা বাষ্প অবস্থায় পাঠাই, উত্তপ্ত HNO3 বাষ্প যদি কপারের উপর দিয়ে যায়, তাহলে বিক্রিয়ার কপার অক্সাইড আর নাইট্রোজেন উৎপন্ন হয়। এটা কী করে ব্যালেন্স করব? দেখা যাক, কপারের জারণ সংখ্যা 0, এখানে কপারের জারণ সংখ্যা +2, নাইট্রোজেন এখানে +5, এখানে নাইট্রোজেন 0, পরিবর্তন হয়েছে। অক্সিজেনের কোনো পরিবর্তন হয়নি, এদিকেও -2, এখানেও -2, হাইড্রোজেনও +1 সেম। তাহলে আমরা দুটো মৌল পেয়ে গেলাম, একজনের জারণ হয়েছে 0 থেকে +2, একজনের বিজারণ 5 থেকে 0। তাহলে কপারের যে পরিবর্তন আর নাইট্রোজেনের যে পরিবর্তন, তার যদি অনুপাত নিতে যাই, কপার 0 থেকে +2 মোট পরিবর্তন কত হয়েছে? 2। নাইট্রোজেন 5 থেকে 0 পরিবর্তন কত হয়েছে? 5, মানে 0 - 5, মানে -5 পরিবর্তন হয়েছে। সাইনটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের দরকার অনুপাত। তো কপার ইস্টু নাইট্রোজেন পেলাম 2:5, এটাই সরল অনুপাত, কাটাকাটি হবে না। এবার আমরা এই অনুপাতটা এখানে পুট করব। কপারের পরিবর্তন 2 বলাই হয়েছিল নাইট্রোজেনের আগে, নাইট্রোজেনের পরিবর্তন 5, সেটা কপারের আগে বসবে। তাহলে আমাদের জারণ সংখ্যার পরিবর্তন বসিয়ে সমীকরণটি পাওয়া যাচ্ছে এইটা। এবারে 5টা কপার সম্পূর্ণ গেছে কপার অক্সাইডের মধ্যে, দ্যাটস ওয়াই আমরা এখানে 5CuO বসাবো, কারণ কপার না হলে ব্যালেন্স হবে না। হাইড্রোজেন 2টো ব্যালেন্স হয়ে আছে, নাইট্রোজেন 2টো অলরেডি ব্যালেন্স, অক্সিজেন 6টা, 5টা একটা 6টা, এখানে এমনিতেই ব্যালেন্স কমপ্লিট। এই গেল জারণ সংখ্যার পদ্ধতিতে আর একটা এক্সাম্পল। থার্ড আর একটা এক্সাম্পল নেওয়া যাক। এই এক্সাম্পলটা একটু অন্যরকমভাবে নেওয়া যাক। যেমন S প্লাস H2SO4, সেখান থেকে SO2 প্লাস H2O, এখানে খুঁজতে হবে জারণ বিজারণ। সালফার জারণ সংখ্যা এখানে 0, সালফার এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, অক্সিজেন 2টো আছে বলে। এই বিক্রিয়াটার মধ্যে একটা চেঞ্জ দেখছি আমরা, যে সালফার জারণ সংখ্যা বাড়িয়েওছে আবার কমিয়েওছে। এই জাতীয় বিক্রিয়া, যে বিক্রিয়াটা আমি লিখেছি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে, এটাকে বলা হয় কম প্রপোর্শনেশন বিক্রিয়া। তার মানে হলো দুটি পদার্থ, তাদের মধ্যে একজন জারিত হয়ে এবং অপরজন বিজারিত হয়ে একই পদার্থ উৎপন্ন করে। যেমন সালফার 0 থেকে +4 জারিত হয়েছে, H2SO4 +6 থেকে +4 বিজারিত হয়েছে, কিন্তু দুজনেই সালফার ডাইঅক্সাইড দিয়েছে। তাহলে এটাকে ব্যালেন্স করব কী করে? এটাকে ব্যালেন্স করার জন্যে আমাদের বিক্রিয়াটাকে একটু ভেঙে লিখতে হবে। যেমন এখানে সালফার প্লাস H2SO4 রইল, কিন্তু এখানে সালফার থেকেও সালফার ডাইঅক্সাইড, H2SO4 থেকেও সালফার ডাইঅক্সাইড, তাই সালফার থেকে সালফার ডাইঅক্সাইডটা আলাদা লিখলাম, H2SO4 থেকে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডটা আলাদা লিখলাম, প্লাস H2O। দুটোকে আলাদা করে লেখার কারণটা হচ্ছে দুটোরই আলাদা করে ব্যালেন্স করে আমরা যোগ করব। তাহলে এইখানে সালফারের পরিবর্তন হয়েছে 0 থেকে +4, এখানে H2SO4 এর পরিবর্তন হচ্ছে +6 থেকে +4। এই পরিবর্তন প্রথম সালফার, ফার্স্ট S1, মানে প্রথম সালফারটার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? +4 থেকে 0, মানে 4। দ্বিতীয় সালফার পরিবর্তন হয়েছে +4 থেকে +6, মানে 2। এটা পরিবর্তন হয়েছে। তাহলে এখানে প্রথম সালফার ইস্টু দ্বিতীয় রকমের সালফার =4:2 =2:1, এই পরিবর্তন। প্রথম সালফারের পরিবর্তনটা 2, সেটা দ্বিতীয় জনের সামনে, দ্বিতীয় সালফারের পরিবর্তনটা 1, সেটা প্রথম জনের সামনে বসাতে হবে। তাহলে সেগুলো বসিয়ে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে 1s
কারণ দ্বিতীয় সালফারের পরিবর্তনটা 2, প্রথম সালফারের পরিবর্তন হয়েছে 1, দ্বিতীয় সালফারের পরিবর্তনটা মানে এটাকে দ্বিতীয় সালফার ধরা হয়েছে, তার পরিবর্তন হয়েছে 1, তাহলে এই সালফারের পরিবর্তন যেহেতু 1, তাহলে এই সালফারের পরিবর্তনটা এই সালফারের সামনে বসে, তাই 1s বসে। এই সালফারের পরিবর্তন হয়েছে 2, এই যে কাটাকাটি করে 2, তাহলে এর পরিবর্তনটা এটার সামনে বসবে, মানে 2H2SO4। এখান থেকে SO2 প্লাস SO2 প্লাস H2O, এই পরিবর্তনটা হয়েছে। এখন এই পরিবর্তনে এখানে সালফারটা সম্পূর্ণরূপে গেছে এই সালফার ডাইঅক্সাইডে, সালফার থেকে এই সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, সালফার ব্যালেন্সড। এখানে H2SO4 এর মধ্যে 2টো সালফার আছে, সেটা গেছে এই সালফার ডাইঅক্সাইডে, কিন্তু এখানে একটা, তাই ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 বসাবো, কারণ এই H2SO4 থেকে এই সালফার ডাইঅক্সাইড হয়েছে, এদের ব্যালেন্স করতেই হবে, তাই এখানে 2s করলাম, এখানেও 2s করলাম, কারণ এই সালফারটা এই সালফারটার সঙ্গে ম্যাচ করে গেল। কমপ্লিট। হাইড্রোজেন H2O করতে হবে, এখানে 2 বসালাম, হাইড্রোজেন 4টে ব্যালেন্স হয়ে গেল। এবার অক্সিজেন দেখা যাক, এখানে 2টো, এখানে 4টে, মানে 6টা, আর এখানে 2টো 8টা, এখানেও 8টা অক্সিজেন, ব্যালেন্স কমপ্লিট। আমরা এটাকে যদি আমি ভালো করে আমরা লিখতে যাই, S প্লাস 2H2SO4 ইকুয়াল টু, এখানে 3টে SO2 আছে, তাই 3SO2 প্লাস 2H2O, ব্যালেন্স হয়ে গেল। আমাদের এইভাবে জারণ সংখ্যা পরিবর্তনের মাধ্যমে ব্যালেন্স করতে হবে। তো এটাকে দেখলাম আমরা একটা কম প্রপোর্শনেশন রিয়াকশান, বা দেখছি দুটো পদার্থ পরস্পর জারিত ও বিজারিত হয়ে একটা পদার্থে রূপান্তরিত হচ্ছে। এবার আমরা দেখব একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, যেখানে একটাই পদার্থ জারিতও হচ্ছে এবং বিজারিতও হচ্ছে। এই সাধারণত এই জাতীয় বিক্রিয়াগুলো বা এই ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াগুলো ফসফরাস দেয়, তাই আমরা সেই বিক্রিয়াটাই নিই। P4, ফসফরাসের সংকেত P4 আমরা জানি, প্লাস NaOH প্লাস H2O, এখান থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হবে PH3, এটাকে বলে ফসফিন, প্লাস NaH2PO2, সোডিয়াম ফসফাইট। আমরা এবার এটাকে ব্যালেন্স করে দেখা যাক কী করা যায় ব্যালেন্সে। এখানে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ সেটা মৌল হিসেবে আছে। এবারে সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়ামের +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1 সেমই আছে, এখানেও তাই, এখানেও হাইড্রোজেনের কোনো পরিবর্তন হয়নি, অক্সিজেনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে ফসফরাস, এই যৌগতে ফসফরাস হাইড্রোজেন +1 হলে -3, এখানে ফসফরাস যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, এখানে -3 এর পরে এখানে হাইড্রোজেন +2, সোডিয়াম +1, মানে মোট +3, এখানে হচ্ছে -4, +3 -4, টোটাল হচ্ছে -1, সেটাকে ব্যালেন্স করার জন্য ফসফরাস হচ্ছে +1। যেভাবে জারণ সংখ্যা বের করতে হয় সেভাবে আমরা জারণ সংখ্যা বের করে ফেললাম। এই অবস্থায় আবার ফসফরাস এখানে কিন্তু সালফারের একটু উল্টো কাজ করেছে, সেখানে দুটো পদার্থ থেকে একজন তৈরি হয়েছিল, এখানে একটা পদার্থ থেকেই দুজন তৈরি হয়েছে, তাই এই পদার্থের নাম, এই বিক্রিয়ার নাম দিচ্ছি আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়া। যেমন P4 থেকে PH3, এই বিক্রিয়াটা কি হয়েছে, এই বিক্রিয়াটার জারণ সংখ্যাটা কমেছে, মানে রিডাকশন হয়েছে। এখানে 0 থেকে হয়েছে +1, জারণ সংখ্যা বেড়েছে, মানে অক্সিডেশন হয়েছে, তাই রিডাকশন পার্টও পেয়ে গেলাম, অক্সিডেশন পার্টও পেয়ে গেলাম। তাহলে আমরা বিক্রিয়াটা কীভাবে লিখব, ঠিক আগের মতো করে ফসফরাসকে দুটো ভাগে ভাগ করতে হবে, যেরকম ওখানে সালফার ডাইঅক্সাইড দুটো ভাগে ভাগ করেছিলাম, এখানে ফসফরাসটাকে দুটো ভাগে ভাগ করব। কীভাবে ভাগ করব, আমরা এই ইকুয়েশনের মধ্যেই ভাগটা করে রেখে দিচ্ছি। P4 ধরলাম এই ফসফরাসটা জারিত হয়েছে, এই ফসফরাসটা বিজারিত হয়েছে, এটা 1 নম্বর ফসফরাস, এটা 2 নম্বর ফসফরাস। তাহলে 1 নম্বর ফসফরাস তার পরিবর্তন কত হয়েছে, বা ইস্টু 2 নম্বর ফসফরাস একসাথে করে নিই আমরা, এদের পরিবর্তন কি, 1 নম্বর ফসফরাসের পরিবর্তন হয়েছে 0 থেকে +1 মানে 1, 2 নম্বর ফসফরাসের পরিবর্তন হয়েছে 0 থেকে -3 মানে 3 পরিবর্তন হয়েছে, তাহলে অনুপাত পেলাম 1:3। এবার এই মানগুলো বসিয়ে আমরা নতুন সমীকরণটা লিখব। 1 নম্বরের পরিবর্তন হয়েছে 1, 2 নম্বরের পরিবর্তন হয়েছে 3, তাহলে 2 নম্বরের পরিবর্তনটা 1 নম্বরের উপরে লিখতে হবে, তাহলে এখানে লিখতে হবে 3P4 প্লাস 1 নম্বরের পরিবর্তন 1, তাহলে 1P4 প্লাস NaOH প্লাস H2O, সেখান থেকে হচ্ছে PH3 প্লাস NaH2PO2, ব্যালেন্স করা যাক।
যখন P4 আছে তাহলে ব্যালেন্সের সময় ফসফরাসের পরিমাণ অলরেডি বেড়ে যাবে, কারণ প্রথম 1 নম্বর ফসফরাস থেকে আমরা ধরেছিলাম NaH2PO2 তৈরি হয়েছে। এখানে 12টা ফসফরাস, তাহলে এখানে 12টা ফসফরাস থাকতে হবে, তাই আমরা এখানে 12 লিখে দিলাম। এখানে 4টে ফসফরাস পরমাণু, তাহলে এখানে 4টে থাকতে হবে, তাই আমরা এখানে 4 লিখে দিলাম, কারণ ফসফরাস ব্যালেন্স করতেই হবে। তো ফসফরাস ব্যালেন্স করার জন্যে আমরা যা যা দেওয়ার দিয়ে দিলাম। এইবার দেখি বাকিদের ব্যালেন্সের ক্ষেত্রে কী হয়। সোডিয়াম 12টা, সমস্ত সোডিয়াম এসছে NaOH থেকে, তাহলে NaOH 12টা থাকতেই হবে, তাছাড়া চলবে না। হয়ে গেল। নেক্সট হাইড্রোজেন কটা আছে দেখা যায়। এখানে 3 4 12টা, আর এখানে 24টা, তার মানে মোট 36টা হাইড্রোজেন আছে। এখানে হাইড্রোজেন আছে 12টা, তাহলে যদি এখানে 12টা হাইড্রোজেন থাকে তাহলে বাকি যে 24টা হাইড্রোজেন সেটা এখান থেকে নিতে হবে। যদি এবার এখানে আমরা 24টা হাইড্রোজেন বসাই তাহলে আমরা বুঝতে পারবো না যে এখানে 24টা বসাবো না এইখানে হাইড্রোজেনটা বাড়িয়ে ফেলবো, কোনটা সুবিধা হবে, কারণ আমরা এই সংখ্যাগুলো পরিবর্তন করছি না, এগুলো পরিবর্তন করতেই পারি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু 2 জায়গাতে আছে, তাই আমরা বুঝতে পারছি না যে কোন জায়গার হাইড্রোজেনটা বাড়াবো। কিন্তু আমাকে এখানে টোটালি দেখতে পাচ্ছি 12টা আছে, 36টা হাইড্রোজেন আছে 36টা। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় অক্সিজেনের এখানে 12টা অক্সিজেন আছে, আর এখানে জলে আছে 1টা অক্সিজেন, মানে মোট 13টা অক্সিজেন। কিন্তু এখানে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 24টা, এই যে এখানে 24টা। তাহলে যদি অক্সিজেন আমরা দেখি দুটো জায়গা থেকে অক্সিজেন এক জায়গায় পৌঁছেছে, তাহলে এখানে যখন মোট অক্সিজেন দেখব সেটা এখানের মোট অক্সিজেনের সমান হবে। এখানে দেখছি মোট অক্সিজেন হচ্ছে 24টা, এখানে মোট অক্সিজেন 12টা প্লাস 1টা 13টা, তাহলে আমাকে এখানে অক্সিজেন বাড়াতে হবে। এখানে অক্সিজেন তাহলে কোনখান থেকে বাড়াবো? আমি যদি এইখানটা বাড়াই সোডিয়ামও বেড়ে যাবে, তাই জন্য H2 বাড়াতে হবে আমাকে। তাহলে আমাকে যদি 24টা অক্সিজেন করতে হয় তাহলে আমাকে এখানে 12 লিখতেই হবে। আবার বলছি, অক্সিজেন এদিকে ছিল মোট 12টা প্লাস 1টা 13টা, এখানে অক্সিজেন ছিল 24টা, মানে এখানে অক্সিজেন বাড়াতে হবে। সব অক্সিজেনটাই আমরা এর মধ্যে প্রবেশ করিয়েছি। এখানে যদি 12 জায়গায় আমি বাড়িয়ে দিই, আমি যদি এখানে মোট 24 করতে যাই, আমি 23 লিখলে 24টা হয়ে যাবে, 23 প্লাস 1 24। কিন্তু 23 লিখতে পারবো না, তার কারণ যদি 23 লিখি তাহলে সোডিয়াম বেড়ে যাবে, সোডিয়াম বাড়াতে হবে। তার জন্য আমরা এখানে H2টাকে বাড়াই, কারণ H2টা আমাদের আগে ব্যালেন্স ছিল না। তার জন্য এখানে আরও 12টা বসালাম, ফলে কী হলো, 12 12 24টা অক্সিজেন, ওখানেও 24টা অক্সিজেন হয়ে গেল। দেখা গেল অটোমেটিক্যালি হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? এবার এদেরকে যোগ করে দিই, 4P4 প্লাস 12 NaOH প্লাস 12 H2O, সেখান থেকে হচ্ছে 4PH3 প্লাস 12 NaH2PO2। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক কটা সংখ্যা যেগুলো বসিয়েছি সেগুলো সব 4-এর গুণিতক। আমরা তো জানি যে সাধারণত যখন ব্যালেন্স করি তখন সরল অনুপাতগুলো নিয়ে ব্যালেন্স করি, সুতরাং সবটাই 4-এর গুণিতক বলে পুরো সমীকরণটাকে 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে দাঁড়াচ্ছে এখানে P4 প্লাস 3 NaOH প্লাস 3H2O gives PH3 প্লাস 3 NaH2PO2 ব্যালেন্স হয়ে গেল। এইভাবে আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনগুলো ব্যালেন্স করব। এই ব্যালেন্সটা আরেকবার যদি দেখতে হয় তাহলে দেখে নিতে পারো, আরেকবার এটা শুনে নিলে ব্যালেন্সটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমরা পরিবর্তনগুলোকে শুধু বসালাম এবং যার পরিবর্তন তাকে দুবার লিখলাম, লিখে যেভাবে পরপর সংখ্যা বসাতে হয় সেভাবে বসিয়ে যেতে হবে এবং বসানোর পেছনে প্রত্যেকটা কারণও বলা হলো। সেই কারণ অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে আমরা পরপর ব্যালেন্স ঠিক পেয়ে যাব। এটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে সমতা বিধান। আমাদের 11-এর অ্যানুয়াল পরীক্ষাতে বা 11-এর পরীক্ষাতে একটা ব্যালেন্স আসেই, জারণ সংখ্যার মাধ্যমে ব্যালেন্স করতে বলা হয়, 2 নম্বর থাকে। সুতরাং সেই ব্যালেন্সটা আমাদের করার জন্য এটা শিখতেই হবে, শুধু নাম্বারটা পাওয়ার জন্য নয়, ইনঅর্গানিক কেমিস্ট্রি বোঝার জন্য ব্যালেন্সটা খুব প্রয়োজন। এবং জারণ সংখ্যার পরিবর্তনের সাথে যদি ব্যালেন্স করতে যাই তাহলে আমাদের বিক্রিয়া সম্পর্কেও ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যায়। এটা হচ্ছে অল অ্যাবাউট ব্যালেন্স বাই অক্সিডেশন নাম্বার মেথড।